শীতের এই পড়ন্ত বিকেলে সবাইকে স্বাগতম। শীতের এই মৃদু হাওয়া সবার মনেই আসুক। হ্যালো অডিয়েন্স, সবাই কেমন আছেন? শীত কি শুধু রুক্ষতা আনে নাকি মৃদু প্রেমের বাতাসও আনে? প্রশ্নটা আপনাদের কাছেই রইল। এই মৃদু প্রেমের বাতাস আর এই রুক্ষতার ভিড়ে আজকে আমি এই অনুষ্ঠানে এমন একজন মানুষকে নিয়ে এসেছি যিনি এই অনুষ্ঠানের প্রাণ ভোমরা। আর তাহার বাসা যেখানে সেটি বাংলাদেশের অন্যতম সুন্দর একটি জায়গা, এবং আমরা খুবই পরিচিত যে অতিথি পরায়ণ একটি জায়গা থেকে তিনি এসেছেন। আর যিনি এই অনুষ্ঠানের আগত অতিথিদের নিজের সত্তা আবিষ্কার করতে মিষ্টি হাসি ও চূড়ান্ত সাহস দিয়ে নিজের সত্তা আবিষ্কার করতে সাহায্য করেন। আজকে চলুন আমরা তাকে আবিষ্কার করি, দেখা যাক কতটুকু সাহায্য পাই। ভাইয়া কেমন আছেন? এই তো ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। ফার্স্টেই বলেন যে কেমন লাগছে আজকে হট সিটে বসে এবং অ্যাজ এ গেস্ট হিসেবে? অনুভূতি তো বরাবরই ভালো। আসলে যে সকল মানুষজন আসলে অন্যদের কথা ভাবে, অন্যদের হাসায়, তাদের যখন অন্যদের প্রাপ্তি বা অন্যদের কথাগুলো জানান দেওয়ার জন্য, বহিঃপ্রকাশ করার জন্য ডাকা হয়, তখন অত্যন্ত ভালোই লাগে আসলে। এবং অপ্রত্যাশিতভাবেই আপনি আয়োজন করেছেন বা ডেকেছেন, এর জন্য খুব কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তো ভাইয়া, আমি যতটুকু জানি যে আপনার সাথে জীবনানন্দ দাশের একটা সম্পর্ক আছে। আপনি কি আমাদের সবার সামনে সেই সম্পর্কটা উন্মুক্ত করবেন যে কি সম্পর্ক আসলে, কেন আমি জীবনানন্দ দাশ কবির কথাই বললাম? না দেখেন, আমাদের খুব আমরা যে জিনিসটা দিয়েই শুরু করছেন যে বরিশালের অঞ্চলের মানুষ, আমরা বরিশালের অঞ্চলের মানুষ, আঞ্চলিকতা, আন্তরিকতা, শিক্ষা, শিল্প, সাহিত্যের অনন্য নিদর্শন। সেখানে রাজনীতি বলেন, শিক্ষা বলেন, শিল্প বলেন, বিপ্লব বলেন, বিপ্লবেও ছিল বাংলার বাক সেরে বাংলাকে প্রচুর হক। কাব্যিক হিসাবে বলেন যে জীবনানন্দ দাশ, কিছু মানুষের এই যে দার্শনিক বা চিন্তা ভাবনায় বেড়ে ওঠা, সেই প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে বেড়ে ওঠা চিন্তা ভাবনা, ভালো লাগা, ভালোবাসা, অনুভূতি, এইটাই মনে হয় একটা অনুপ্রেরণার কারণ। এটা ছাড়া মনে হয় আর কিছু না আর কি। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আজকে কি আমরা একটু আপনার গোপন কথা দর্শকদের সামনে রিভিল করব? কারণ আপনি তো অনেকের গোপন কথা আবিষ্কার করেছেন, অনেক কিছু বের করেছেন। আজকে কি আমরা আপনাকে উন্মুক্ত করতে পারবো? অবভিয়াসলি, মানুষের জীবনে কোনো কিছু গোপন থাকা ঠিক না, সব ওপেন থাকা দরকার, ফ্রেশ থাকা দরকার। মানুষের হচ্ছে, মানুষ তো আমরা আসলে, কেননা যে কোনো কিছুর অন্তরালে বা গোপনীয়তার মধ্যে কোনো মাধুর্য থাকে না। বহিঃপ্রকাশ, নিজেকে উপস্থাপন করা, নিজেকে তুলে ধরা, সতত এবং নিষ্ঠার সাথে জীবনযাপন করা, এটি হচ্ছে মেইন ব্যাপার। একটা মিথ্যা বলে মানুষকে যতটা খুশি করা যায় তৎক্ষণিক, কিন্তু এটা চিরন্তন ঠোঁটকাটা সত্য বলে সেটা তার মনের গভীরে তার চেয়ে বড় জায়গা করে নেওয়া যায়। এটাই আমার চিন্তা ভাবনা, এটাই আমার দার্শনিক চিন্তা ভাবনা। ঠিকই বলেছেন ভাইয়া। আপনার কাছে গ্রাম নাকি শহর, কোনটা ভালো লাগে? আমার সবচেয়ে শান্তির জায়গা, আমার হচ্ছে প্রাণের জায়গা হচ্ছে গ্রাম। বাহ। গ্রামের সেই বেড়ে ওঠা, গ্রামের বন্ধুদের সাথে, এবং গ্রামের মাঠ, গ্রামের সেই নীরব নিস্তেজ, গ্রামের কৃষ্টি, কালচার, সংস্কৃতি, পিঠা পায়েস, উৎসব, শীতের স্নিগ্ধতা, এগুলো অত্যন্ত টানে, মন টানে আর কি। ভাইয়া, ফার্স্টে জানতে চাচ্ছিলাম যে আপনার পরিবার সম্পর্কে একটু যদি আমাদের জানাতেন। পরিবার, খুব ছোট পরিবারে জন্মগ্রহণ, বাবা মা এবং বাবা মার একমাত্র সন্তান। আচ্ছা। আমার আগে পিছে ভাই বোন ছিল, বড় ভাই ছিল, মেজো বোন ছিল, আমি তৃতীয় নাম্বার। তা যে বড় ভাই বা বড় বোন, তারা হচ্ছে পৃথিবীতে আগমন হওয়ার পরেই হাসপাতালেই মারা যায়। তা বাবা মায়ের হচ্ছে একমাত্র সন্তান হিসেবে ভিউয়ার্সরা বা আমার ফেসবুকে যারা শুভানুদ্দি, সবাই এগুলো
ওপিনিয়ন ভাবে জানি, কারণ আমি এটা এর এর আগেও একটা বড় প্ল্যাটফর্ম রেডিও এফএম 89.2-তে মায়ের ভালোবাসা, মায়ের গল্প, ওখানে 2.5 ঘন্টার যে রেডিও স্পিচ দেওয়া আছে লাইফের মোটামুটি, আচ্ছা লাইফের মোটামুটি যে কথাগুলো ওখানে ব্যক্ত করা আছে, ওটা ইউটিউব চ্যানেলেও ছিল। বা আমার জীবনে কোনো গোপনীয়তা নাই, সব ওপেন, কোনো সিক্রেট নাই। আচ্ছা, যে একটা জিনিস নিয়ে, হ্যাঁ একটা জিনিস নিয়ে এত ভাববো, এত ইনিয়ে বিনিয়ে বলা, এত ভাবে বলা, এটা আমার সাধনার সাথে বা এই চিন্তাধারার সাথে যায় না। আচ্ছা ভাইয়া, আপনার যে কথা শুনলাম, অর্থাৎ আপনি আমার বাবা মার একমাত্র সন্তান, আদরের ভাগটাও বেশি, আবার একটা দুঃখের পার্টও আছে, ভাই বোন মিস করার একটা ব্যাপার আছে। তো তার জন্য খুবই আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, খারাপও লাগছে শুনে। যাই হোক ভাইয়া, আমরা একটু আপনার ছোটখাটো কিছু বিষয়ে জেনে নিই। ছোটখাটো বিষয় বলতে আপনার প্রিয় রং কি ভাইয়া? প্রিয় রং সবাই দেখলেই বুঝতে পারে যে আমার প্রিয় রং কালো। সবসময় আমি আমার কালেকশনে সবসময় কালো জিনিসের এই থাকে প্রাধান্য। আজকেও দেখে দেখবেন যে কাকতালীয় ভাবেই আমি সবসময়, এটা একটা অন্য দিকে মজারও ব্যাপার যে কালো জিনিসে হচ্ছে উৎসাহ বা উদ্দীপনা বাড়ায়। কালো বলতে যে শোকের বহিঃপ্রকাশ তা কিন্তু না, কালোটাকে মনোবল আরো দৃঢ়ভাবে বাড়িয়ে দেয়। এই জন্য কালোটা যে আমি পৃথিবীর সমস্ত দুঃখের মহাসাগর নিয়ে চলতেছি তা কিন্তু না। কালোটা আমাকে শক্তি যোগায়, কালোটা আমাকে উৎসাহিত করে, প্রাণবন্ত করে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য। এই জন্য কালো। কালো রং নিয়ে নতুন ধারণা পেয়ে অনেক ভালো লাগছে। ভাইয়ার প্রিয় খাবার? প্রিয় খাবার হচ্ছে মায়ের হাতে হচ্ছে আলু ভর্তা আর ডাল। গরম গ্রামে যেমন সকালে আপনার শীতের সকালে আপনার আলু ভর্তা থাকবে, একটু ডিম মাখানো, ডিম মাখানো আলু ভর্তা, এবং হচ্ছে ধনিয়া পাতা দিয়ে হচ্ছে ডাল, লাউয়ের ডাল বা কুমড়ার ডাল, ধনিয়া পাতা থাকবে। সেটা আমাকে যদি বলা হয় তুমি এইটাই পাবা আজকে 3 বেলায় খেতে হবে, আমি খুব মানে খুব চমৎকার করে খেতে পারি আর কি। ডাল আমার প্রিয়, ডাল ভাত আমার প্রিয়। মাছে ভাতে বাঙালি। মাছটা আছে কিন্তু আপনি যেহেতু বরিশালে, আর ওই অঞ্চলে যেই মানে ভালো মাছ আর মাছ আলাদা একটা টেস্ট আলাদা আছে, যতটুকু জানি বা খেয়েছি বা উপলব্ধি করেছি। তারপর প্রান্তিক অঞ্চল থেকে বেড়ে ওঠা তো, গ্রামের মানুষজন একটু তৎক্ষণিক সকালবেলা এই ধরনের ধোয়া ওঠা খাবার, সেদ্ধ খাবার, ভাপা ওঠা খাবার, এইগুলোর সাথে খুব একটু সকালে একটা ঝামেলা থাকে, মাছ কাটা, রান্না, অনেক টাইমের ব্যাপার থাকে বিভিন্ন ইস্যুতে। তা এইটাই ছোটবেলা থেকে পরিবারের সাথে খেয়ে বা একটা অ্যাডজাস্টিং হয়ে অভ্যস্ত আর কি। এই জন্যই কোনো এক্সট্রা যে আমি তো বলতেই পারতাম আপনাকে ভিউয়ারদের সামনে আমি বরিশালের আমার ইলিশ মাছ পছন্দ, তো এটা তো আমার ওই ইসের সাথে আমার না, খুব সাবলীল ভাবে আপনি সত্যটাই উন্মোচন করলেন, ভালো লাগলো। ভাইয়া, আপনার যতটুকু জানি যে আপনি খেলাধুলার সাথে অনেক সম্পৃক্ত, আপনার ছোটখাটো খেলাধুলা হোক বা সবকিছু ছোটবেলা থেকে আপনি খেলাধুলার প্রতি অনেক ইন্টারেস্টেড। তা আপনার প্রিয় খেলা কোনটা? আমি ইনডোরে জীবনের একটা সময় আমি প্রাইমারি লেভেল থেকে 5 থেকে ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত ক্রিকেটটাকে খুব মন প্রাণ দিয়ে খেলেছি এবং প্লে করেছি। আচ্ছা, আমি আমার আইকন আইডল হচ্ছে পাহাতি যে ক্রিকেটার ছিলেন, সাবেক অধিনায়ক ভারতের সৌরভ গাঙ্গুলির স্টাইলে আমি বল করতাম এবং বাহাতি হচ্ছে ব্যাট করতাম। আমার গ্রামের ক্রিকেট টিমের পজিশন ছিল সহ অধিনায়ক এবং 3rd নাম্বারে আমি ক্রিকেট খেলতাম। ওই অঞ্চলের অনেক স্মরণীয় টুর্নামেন্টে আমার অনেক ঝুড়ি আছে, যে ম্যান অফ দ্য ম্যাচ, ম্যান অফ দ্য সিরিজ এবং প্লেয়ার অফ দ্য ম্যাচ। এ সকল আমার অঞ্চলে প্রায় আমার কালেকশনে প্রায় 53টা ম্যাচের একটা সামারি আছে। তা ক্রিকেটটাকেই বেশি নিজে যেহেতু প্লে করতাম এক সময়, এবং আমার অঞ্চলের ছোট ভাইদের এখনো উৎসাহ দেই যে মাঠে থাকা উচিত একটা সময়। খেলাধুলা আসলে আমাদের জীবনের একটা অংশ। যে আমরা বলি যে আসলে এই যে সংস্কৃতির সাথে বা মাঠ এখন আর গ্রাম অঞ্চলে কোনো মাঠ এখন আর মাঠ নেই,
উপযোগী খেলার মাঠ নেই। এখন সবাই যান্ত্রিক হয়ে এটা গেছে, খুবই দুঃখজনক। রোবটিক হয়ে গেছে মানুষ। তা একটা সময় বিকেলে 2 ঘন্টা নিজের মন মানসিকতা বা শরীরকে ভালো রাখার জন্য যে কোনো ইনডোর আউটডোর খেলাধুলা যেগুলা গেম রয়েছে এগুলোর সাথে নিজেকে একটু সময় দিলেও নিজের সুস্থতা ঠিক থাকবে এবং ওই সময়টা আপনার মেন্টালিও ভালো থাকবে। এটাই আমার জুনিয়রদের উদ্দেশ্যে আমার এলাকার যে আমার কোদালথা ক্রিকেট টিম এখনো রয়েছে, আমরা সার্ভে করি, বিভিন্ন সময় উৎসাহিত করি। তোমাদের এখনো বলি যে এই ক্রিয়াই শক্তি, ক্রিয়াই বল, মাদক ছেড়ে মাঠে চল। এই প্রতিবদ্ধকতায় এই প্রতিবদ্ধকতা হওয়া উচিত সবার, যে আমরা মাঠে যাওয়া উচিত সবার মনে করি। ছোটদের জন্য একটা অনুপ্রেরণা হলো। ভাই, আপনার প্রিয় ব্যক্তিত্ব বা কাকে আইডল হিসেবে গ্রহণ করেছেন? আমি যেহেতু কন্টেন্ট ক্রিয়েট, আমার অঞ্চলে অনুষ্ঠান উপস্থাপক, সঞ্চালক, কোয়েস্ট হিসাবে এবং উপস্থাপক হিসাবে দীর্ঘদিন কাজ করেছি বিভিন্ন অঞ্চলে। আমার অঞ্চলে সাংস্কৃতিক যে প্রোগ্রামগুলো হয় বিভিন্নভাবে, আমি ছোটবেলা থেকে আমার অঞ্চলের এই শ্রদ্ধেয় বড় ভাই হচ্ছে হানিফ সংকেত স্যারের হচ্ছে অনুষ্ঠানটা দেখি এবং সেই ছোটবেলায় যখন এন্টিনা বা ব্যাটারির যুগ ছিল তখন বিটিভি ইত্যাদি হতো সে সময় থেকে। আর শিক্ষামূলক থেকে বিশ্ব সাহিত্য কেন্দ্রের যে প্রতিষ্ঠাতা পরিচালক আছেন আব্দুল্লাহ আবু সাইদ স্যার, আমাদের সবার শিক্ষক, ঢাকা কলেজ থেকে দীর্ঘদিনের শিক্ষকতা পেশায় এবং তিনি বিশ্ব সাহিত্য কেন্দ্রের, তার আমি স্পিচ এবং চিকিৎসা ক্ষেত্রে আরেকজন মানুষ আছে যে হচ্ছে গরিবের ডাক্তার, যিনি কিছুদিন আগেই প্রয়াত হলো, যে গণস্বাস্থ্যের পরিচালক জাফরুল্লাহ স্যার, যে আপনারা দেখবেন নিদর্শন উনি সারা বাংলাদেশের, যে উনি শেষ পর্যন্ত ওনার চিকিৎসার জন্য বিদেশে যাননি এবং নিজে বলছেন যে আমার প্রতিষ্ঠিত আমার প্রতিষ্ঠানে বসে আমার চিকিৎসা হবে এবং আমি বাইরে গিয়ে চিকিৎসা নিব না। এই যে মানুষের, একেই বলে হচ্ছে প্রকৃত মানুষ। তার চিকিৎসা ক্ষেত্রে অবদান, এবং সে করোনার সময় কিন্তু একটা টিকা এবং সে ওষুধ নিয়ে অনেক কাজ করেছে এবং বিভিন্ন সময় এই বাংলাদেশের যে এত বল, তিনি সব দলকেই তার পরামর্শ দিয়েছেন। এমন একজন মানুষ, এই 3 জন মানুষকে আমি ঘাটাঘাটি করি বা আমি উপলব্ধি করি মনে প্রাণে। আমরা অনেকজনকে পেলাম স্যারের হচ্ছে প্রিয় ব্যক্তিত্ব হিসাবে। এখন এত কিছুর ভিড়ে ভাইয়া, আপনার জীবনে, খেলোয়াড়ের জীবনে প্রেম কি এসেছিল? এইটা তো অবভিয়াসলি মানুষের হচ্ছে, আমরা একটু ইস্তেপাকা ছিলাম গ্রামে, টিম একটা ইস্তেপাকা, বা আমাদের সময় যে বিটিভিতে সিনেমাগুলো হতো দেখে দেখে, ওই সময় সালমান শাহ ভাই এবং রিয়াজ, শাবনূর, পপি এবং তার কিছুটা আগে আলমগীর, শাবানা, জসিম ভাই কি আমরা 90 দশকের পেয়েছি। তারপরে সুপারহিট নায়ক মান্না ভাই ছিল গরিবের নায়ক এবং মহানায়কই বলা হয়, কেননা সব শ্রেণীর দর্শক ছিল। তা আমাদের ক্লাস 8-9 থেকেই ওই ধরনের একটা ব্যাপার প্রতিবদ্ধকতা ছিল এবং ওই থিমটাও এসেছে, যেহেতু পরিবারের একমাত্র সন্তান, সেই হিসাবে বাবা মার একটা শাসন, বাবা মার একটা সম্মান, বাবা মার একটা আদর্শটা মিন করে বিভিন্ন সময় ওই ভালো লাগা, ভালোবাসা, অনুভূতি এসেছে। এটাকে অত্যন্ত যত্ন করে পোষণ করে রেখেছি। অনেক ক্ষেত্রে ভয়ে তাকে প্রকাশ করিনি, যে বললেই তো এটা নষ্ট হয়ে যাবে, বা আমি যদি প্রকাশ করেই দেই এটা তো তাহলে শেষ হয়ে গেল। আমি এটাকে ভালোবাসার সংজ্ঞা হিসাবেই বলি, যে ভালোবাসার সংজ্ঞাটা এমন যেটা হচ্ছে না পাওয়া, যে সারা জীবন আমার কাছে উপলব্ধি বা টাচ হিসাবে থাকবে। আপনি কোনো কিছু পেয়ে গেলে এই তো শেষ হয়ে গেল। কোনো কিছু একটা জিনিস, আদরের জিনিস আপনি খেয়ে ফেললেন, মুখে মিষ্টি, এটা আপনার শেষ হয়ে গেল। তা আপনার এই আবার ভালোবাসা এমন জিনিস, এটা যদি দীর্ঘদিন বাসা বাঁধে, এটা হচ্ছে একটা মানুষ বাঁচে না। এটা এক অত্যন্ত একটা আকর্ষণীয় জিনিস, যেটা মানুষ পড়ে, জটিল একটা জিনিস। এটা কাব্যিক ক্ষেত্রে। আর আমার দার্শনিক ক্ষেত্রে এইটাই, যে আমারও ভালোবাসা জীবনে এসেছিল, জীবনে ছিল, এখনো বহমান আছে। এখনো যে যার অবস্থান থেকে আমরা সেই অবস্থান থেকে তাকে রেসপেক্ট করি, এখন আমরা ভালোবাসি। সেই ভালোবাসার মাত্রাটা অনেক বৃহৎ।
জি। এখন আবার আর একটু প্রশ্ন করলে আমি চাই না এই বয়সে এসে কারো না 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 না, কারো আমরা কারো সংসার, নাম বা কারো কোনো কিছু সংসার বা তার- জানতে চাই না, আমরা তার- জাস্ট আপনার ভাবনা তাকে জানতে চাই। তাকে আমি সম্মান করি, তাকে আমি হ্যাঁ, শ্রদ্ধা করি, অবশ্যই। তাকে আমি মন থেকে রেসপেক্ট করি। হ্যাঁ, আপনি এই যাকে জন্য সম্মান করেন, পুষে রাখলাম আর কি। জি, আমাদের এটা audience অনুষ্ঠান না। অডিয়েন্স, আমরা সবাই তাকে সম্মান করি, আপনার ভাবনাকে সম্মান করি। না, এটা অডিয়েন্সরা বরাবরই শুনেছে আমার আমি অনুষ্ঠানে প্রথম থেকেই আরেকবার আমাকে এরকম ইন্টো করা হয়েছিল, তখন এই ধরনের একটা বের করার জন্য বা একটা বেকায়দায় ফেলার জন্য চেষ্টা হয়েছিল, কিন্তু আমি তো জানি যেহেতু আমার অনুষ্ঠান, আপনি আমার অনুষ্ঠানে এসে আমাকে বেকায়দায় ফেলবেন, এটা তো আর সম্ভব না। হ্যাঁ, তাও চেষ্টা করে যাচ্ছি। জি। ভাইয়া তো অনেক কিছুই বললেন, জীবন এবং প্রেমের মধ্যে যেই টানাপড়ন, আর যেই জীবন এবং মানুষের জীবন এবং প্রেমের যেই সম্পর্কটা, এটা আপনার কাছে ছোট করে যদি একটু বলতেন, যে জাস্ট দুই এক লাইনে জীবন এবং প্রেমের সম্পর্কটা কি? জীবন এটা যুদ্ধ, জীবনটা অনেক সুন্দর, সৃষ্টির সেরা জীব মানুষ, এই জীবনটাকে উপভোগ করা দরকার, নিজেকে সময় দেওয়া দরকার, নিজের ভাবনা, নিজের চিন্তা, এবং একদম। যার জন্য এই পৃথিবীতে আসা, যাদের অনুপ্রেরণায় আসা, যাদের সান্নিধ্যে, তাদের সাথে থাকা, তাদেরকে ভালোবাসা, তাদেরকে সম্মান করা, আমার কারণে তারা যদি অসম্মানিত না হয়, আমার কারণে, আমার একটা কথার কারণে যদি অন্য একটা মানুষ কষ্ট না পায়, মানব সেবা, মানবতার সেবা। কারণ মানুষের সম্পর্কে প্রেমের, ভালোবাসার একটা ব্যাপার, এই যে জিনিসগুলো থাকলে ভিতর অটোমেটিকলি আপনার এই যে 4-5টা বিভিন্ন ভাবে মন্তব্য করলাম, এই জিনিসগুলো থাকলে অটোমেটিকলি বাকিটা আপনার এসে যাবে। একটা আপনার মানুষ হতেই পারে, হাজার মানুষ, আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, তার ওই একটা ওয়ার্ড ভালো লাগলো আপনার, হাঁটতেছেন, তার হচ্ছে প্রাণবন্ত সারাদিন পর একটা হাসি দিয়েছেন, হাসিটা আপনাকে সারাদিনের কষ্টের বা সারাদিনের ক্লান্তি দূর করে দেয়। আপনি বাসায় গেছেন, বাসায় গিয়ে যে আপনার সারাদিনের কষ্টটার যে ফিডব্যাক, যে খাবারটা পেলেন, যে আপনি সারাদিনের যে যাক মাশাআল্লাহ আমি আজকে এই আইটেমটাই চেয়েছিলাম, এই যে মনের একটা, যে একটা মানুষ মনের একটা যে আইকনিক একটা, এইটা থাকলেই অটোমেটিকলি জীবন মরণ বলেন, ভালোবাসা। আমি এই জন্য দেখে থাকবেন যে আমার প্ল্যাটফর্মে আমি 3টা জিনিস নিয়ে খুব উদ্বুদ্ধভাবে কাজ করি, যে কেউ মারা গেলে তার শোক বার্তা প্রকাশ করি, কেউ জন্মগ্রহণ করলে আমাদের আগমনী বার্তা প্রকাশ করি, যে আয়ুষ্মান ভব দিয়ে, এবং যদি কেউ হচ্ছে শুভ কাজ, পরিণয় বার্তা, বিবাহ বা নতুন জীবন শুরু করলো, জন্ম, মৃত্যু, বিবাহ, সৃষ্টিকর্তা থেকে এই থিমে 3জনকে। এজন্য অনেকের অবজেকশন, ভাই আমার তো বার্থডে গেল, আমার তো একটা সেলিব্রেশন গেল, তো উইশ করলি না, এই হাজারো মানুষের হাজারো অভিযোগ। কিন্তু আপনার নিজের কষ্ট দুঃখ যদি অন্য মনে উপলব্ধি করেন, তখন আর নিজের কষ্ট দুঃখ থাকে না। যে আপনি ওই প্ল্যাটফর্মে দাঁড় করান, যে সে লোকটা সকাল 8টায় অফিসের জন্য ছুটছে, রাত 8টায় আবার বাসায় ফিরছে, সে নিজেকে নিজে নিয়ে সময় দিতে পারছে কিনা, তখন আপনি আপনারটা দেখলে হবে না, ওভারঅল চিন্তা করলে দেখবেন যে আপনি খুব জীবনটা অনেক সহজ। ওভারঅল চিন্তা করতে হবে, চিন্তা সহজ করলে জীবনটা সহজ হবে, জীবন চলার পথ সহজ হবে। যে সময় ভালো ভালো শ্রুতি মধুর এবং খুব সাহিত্যিক এবং ঘটনা একটু বলেই নেই, আপনি যে বিষয় নিয়ে এগোচ্ছেন, আপনারও সামনের দিনের উজ্জ্বল এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করছি। সবাই মিলে আমরা এগিয়ে যাব, সবাই মিলে বাংলাদেশ, বা সবাই মিলে একার পক্ষে তো যে আমরা এখানে বসে আছি, আমাদের ঠিক মতো যদি বোর্ডটা কাজ না করে, ঠিক মতো যদি আমাদের লাইট ক্যামেরা অ্যাকশন কাজ না করে, যে লোকগুলো পিছনে কাজ করতেছে, আমাদের তো সামনে দুজনকে দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরার পিছনের মানুষ, সমস্ত মানুষজন, আশেপাশের এনভায়রনমেন্ট ঠাস করে শব্দ হলো, তখন ধর আপনি আমি ভূমিকম্পের মতো কেঁপে উঠবো। সার্বিকভাবে আমাদের এতটা বিনয়ী হওয়া উচিত, সে সামগ্রিক ব্যাপারগুলোকেই ধন্যবাদ দেওয়া উচিত। মহান সৃষ্টিকর্তার পরে যে মানুষজন আমাদের আশপাশে থাকে, মানুষজনের, যেহেতু আপনি কালকে সকালেও কল্পনা করেননি যে আমি এইভাবে, আমি আজকে আসতামই না, আসলাম, আপনি আমাকে বসিয়ে দিলেন, আপনিও বসলেন, সাবলীলভাবে কিছু কথা আমার কাছ থেকে, আমার যে সব কথাগুলো ভালো তা কিন্তু না, ঠিক আছে, আমার কাছ থেকে যে কথাগুলো ভালো এগুলো আপনি শুনলেন, আপনার কাছ
আপনি আমার কাছ থেকে কিছুটা জি, মানে শেখার তো বয়স কিছুটা শেষ। করার চেষ্টা করলেন, আবিষ্কার করার চেষ্টা করলেন। সর্বোপরি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা ও ভালোবাসা। আমার এখনো শেষ হয় নাই, আপনাকে এত আগে ছাড়ছি না, যেহেতু এমন একটা মানুষের অনুষ্ঠানে, তার অনুষ্ঠানে তাকে এনেছি, এত সহজে তো ছাড়া যাবে না, তাই না? তো তার সম্পর্কে আমাদের আরো জানার আছে। আমরা সবাই জানি যে স্যার জয়কলির প্রতিষ্ঠানের সাথে দীর্ঘ সময় পথ চলছে এবং তার পথ চলা আরো দীর্ঘ হবে। তো আমরা একটু এই অভিজ্ঞতা জানতে চাই যে জয়কলির সাথে আপনার পথ চলার অভিজ্ঞতা কেমন স্যার? অনেক সুন্দর অভিজ্ঞতা। ঢাকা আসলাম, কিছু একটা করতে হবে বা শিক্ষা নিয়ে কাজ করার প্রবণতা ছোটবেলা থেকেই ছিল। এবং ছোটবেলায় যেহেতু আমি মার্কেটিং এর স্টুডেন্ট, যখন হচ্ছে বিভাগ চয়েস করতে হয় বা আমরা ডিপার্টমেন্ট ভাগ করি, সায়েন্স আর্টস কমার্স, আমি কমার্সের স্টুডেন্ট ছিলাম, তখন একটা মার্কেটিং এর বা উদ্যোক্তা বা হিসাব কমার্সের একটা ব্যাপার, তখন থেকে আমার একটা স্বপ্ন ছিল। এবং দ্বিতীয় স্বপ্ন হলো যে কোনো এমন একটা প্রতিষ্ঠানে কাজ করব যেটা মানসম্মত শিক্ষা নিয়ে কাজ করে, মানুষের দ্বারে পৌঁছানো যায়, মানুষের একেবারে রুট লেভেলে গিয়ে তার অনুভূতি, তার স্বপ্ন জয়, স্বপ্নটা জয় হয় কিভাবে এইটা বাস্তবায়ন। সেই থেকেই 2011 সন থেকে স্টুডেন্ট লাইফ থেকে ফার্স্ট ইয়ার ঢাকায় এসে ফার্স্ট ইয়ার থেকেই জয়কলি পাবলিকেশনের সম্মানিত ব্যবস্থাপনা পরিচালক আমার কলেজের বড় ভাই। আমি ওই কলেজ থেকে ইন্টার উচ্চ মাধ্যমিক শেষ করেছি, সেখান থেকে আসা। এবং ওই থিমটা বললাম, এই প্ল্যাটফর্মে এসে সেলস মার্কেটিং, বিজনেস ডেভেলপ, মার্কেটিং এর বিষয়গুলো নিয়ে কাজ করতে করতে প্রান্তিক অঞ্চলে সারা বাংলাদেশের প্রায় প্রত্যেকটি জেলা শহরে একাধিকবার যাওয়া হয়েছে। এই জন্য শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীদের পাশে থেকে দেখেছি কিভাবে একটা শিক্ষার্থী প্রান্তিক অঞ্চল থেকে তার নিয়মিত পাঠদান, নিয়মিত অধ্যাবসায় এবং গাইডলাইন নিয়ে জয়কলি পাবলিকেশনের একটা বই নিয়ে সে স্বপ্ন জয়ের চূড়ায় পৌঁছতে পারে। যেহেতু মেডিকেল হলে আমাদের মেডিকেল সেট, বুয়েট হলে ইঞ্জিনিয়ারিং সেট, বিশ্ববিদ্যালয় হলে বিজ্ঞান, ব্যবসা, মানবিক, এরকম। এবং যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা হোক না কেন তার একটা প্রশ্ন ব্যাংক আছে। জি, আমরা দেখেছি। এই শিক্ষা কার্যক্রমে আমার মতো একজন ক্ষুদ্র মানুষ বিভিন্ন ধরনের বিজ্ঞাপন হোক, মাঠে ঘাটে পথে এবং বিভিন্ন সময় কাজ করতে পেরে মহান সৃষ্টিকর্তাকে অশেষ ধন্যবাদ রাখি। বাকি যে জীবনটুকু থাকবে আরো ভালোভাবে কাজ করে যেতে চাই। এবং এইটাই জয়কলির সাথে পথ চলা এই এপিসোডে শেষ হবে না, তা তো অবশ্যই অনেক দীর্ঘ। আর জয়কলির আপনার পথ চলা সহ জয়কলির হাত ধরে হাজার হাজার শিক্ষার্থীর যে এই অবিচরণ যে পথ চলা, সব শিক্ষার্থীর পথ চলাও দীর্ঘ হোক। আর যেই পথে প্রান্তর থেকে শুরু করে যেই আমাদের প্রান্তিক অঞ্চলের যে শিক্ষার্থীরা আছে তাদের হাতে এই খুব স্বল্প মূল্যে জয়কলির এই মূল্যবান যে বইগুলো রয়েছে এগুলো পৌঁছাতে পেরে জয়কলি যেভাবে সবার সাপোর্টে আছে তার জন্য আসলেই জয়কলি এক্সট্রা ভাবে একটা ধন্যবাদ অবশ্যই প্রাপ্ত। হ্যাঁ, বাংলাদেশের শিক্ষার্থীদের নিয়ে প্রান্তিক সেই গ্রামে ডাল ভাত খেয়ে একটা প্রান্তিক, কারণ বাংলাদেশে দেখবেন সিংহভাগ প্রতিষ্ঠানের জেলা শহরের মানুষগুলো কিন্তু নাই। সেই গ্রামের প্রত্যন্ত অঞ্চলে যারা কঠোর পরিশ্রম এবং সেই বিদ্যুতের যে স্বল্পতা, সেই অঞ্চলগুলো থেকে কিন্তু মানুষজন ঢাকা শহরে বিভিন্ন ভার্সিটি বলেন, বিশ্ববিদ্যালয় বলেন, মেডিকেল বলেন, বিভিন্ন ইনস্টিটিউটেই তারা আসন দখল করে আছে। তা জয়কলি পাবলিকেশন চেষ্টা করেছে যে ওই প্রান্তিকে গিয়ে তার হচ্ছে কলেজে যাবে, সে গ্রামে বাবা মায়ের শাসনে থেকে একটা মানসম্মত বই হাতে তুলে দিয়ে সে চান্স পেতে পারে। তো এই কাজটাই মানবতার বা শিক্ষার যে কাজটা, মানুষ গড়ার কাজটা করতেছে। এটার হচ্ছে আমরা 21 পেরিয়ে 22 বছরে পদার্পণ, এবং 22 বছর পদার্পণে যত কলা কৌশলী, শুভনোদ্যয়ী এবং বিক্রয় প্রতিনিধি, সম্মানিত শিক্ষক মন্ডলী যারাই রয়েছেন সকলের জন্য অনেক অনেক শুভকামনা এবং সফলতা কামনা করছি। অনুষ্ঠান একদমই শেষের দিকে চলে এসেছি। স্যার, আপনার একদম শেষের দিকে একটা কথা জানতে চাই। অনেক তো পথ চলা, অনেক জীবন দেখেছেন, অভিজ্ঞতা, সবকিছু মিলিয়ে জীবনের প্রাপ্তি আর অপ্রাপ্তি খুব ছোট করে যদি আমাদের একটু জানাতেন।
প্রাপ্তি অপ্রাপ্তি নিয়ে আমার কোনো আফসোস নেই। আমি খুব ভালো আছি, যাক, এখনো সুস্থ আছি, নিরাপদে আছি। অন্য মানুষজনের চেয়েও এত হাই হুতাশ করে কি হবে? জীবন তো একটাই, এবং জীবন যুদ্ধে টিকে থাকা এবং অন্যদের আশেপাশের মানুষদের নিয়ে ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদ থাকা। জি, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, এখনো সুস্থ আছি, নিরাপদে আছি, ভালো আছি। আশপাশের মানুষজন ভালো থাক, জি। এই দোয়া এবং শুভকামনায় সবসময় থাকবে। ভাইয়া, আমাদের এত এত হাজার হাজার শিক্ষার্থী, তারপরে ক্যামেরা, সবকিছু মিলে আপনি মানে কারো প্রতি শ্রদ্ধা নিবেদন বা কোনো কিছু যদি বলতে চান, একটু বলে একটু অনুষ্ঠানটা যদি শেষ করতেন। আজকের জন্য শ্রদ্ধা নিবেদন, যাদের জন্য আশাই পৃথিবীতে, মহান সৃষ্টিকর্তা না হলে, মহান সৃষ্টিকর্তার ইশারা ছাড়া না হলে আসতে পারতাম না। তারপর দ্বিতীয় যারা আছেন হচ্ছে বাবা মার প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা। তৃতীয় আমার আশপাশের পরিবেশ এবং শিক্ষাগুরু এবং শিক্ষক মণ্ডলী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, এবং এই প্ল্যাটফর্মকে ধন্যবাদ। এই প্ল্যাটফর্ম ছাড়া, এবং আজকে বিশেষ করে ধন্যবাদ আজকে অনাকাঙ্ক্ষিতভাবে এত একটা বড় এপিসোডে রিচি কে অত্যন্ত আন্তরিক ধন্যবাদ, এবং আমাদের টেকনিক্যাল সাপোর্ট এবং স্টুডিও জয়কুলি একাডেমির যিনি মাল্টিমিডিয়া ডিপার্টমেন্টে রয়েছেন রাব্বি, অনেক মন